যেমন যেমন বলবো তেমন তেমন করতে পারবি। পাগল তখন মাথা নেড়ে সম্মতি জানান দিল। সেই লোকটি সঙ্গে সঙ্গে এক অপার্থ হাসি হেসে উঠল। সারা জঙ্গল জেগে উঠল সেই হাসির শব্দে। আর সেই হাসির মাঝেই পাগলাটার হাতে ফুটে উঠল এক লাল দাগ। ভগবান বলেছেন, যখন যখন অসুর শক্তির উত্থান হবে আমি তখন তখনই আসব। কিন্তু সত্যি সত্যি যখন অসুর শক্তির আগমন ঘটে তখন কি তিনি বাস্তবেই আসেন? জানতে হলে আমাদের সঙ্গে যে থাকতেই হবে। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তির রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরো অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। আমাদের ইউটিউব চ্যানেল গল্পকারে আমরা বিভিন্ন রকম গল্পের উপস্থাপনা করার চেষ্টা করি। আমরা সকল ধর্মের প্রতি সমান ও শ্রদ্ধেয় ভাব প্রকাশ করে থাকি। শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের জন্য আমরা ধর্মীয় অংশ ও শাখাগুলির সাহায্য নিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, আপনাদের বিশ্বাসে আঘাত দেওয়া নয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের নাম আবার অন্ধকার। মুখ্য চরিত্রে রুদ্র, তান্ত্রিক ও সেই লোক। তাহলে আসুন শুনে নেওয়া যাক আবার অন্ধকার। হ্যালো, কেমন আছো ভাই? কে বলছেন? আমি গোপাল গো, দাসপাড়াতে থাকতাম। রং নাম্বার। ফোনটা কেটে দিল রুদ্র। কি জানি কোন পাগল ফোন করেছিল। সে গোপাল নামে কোনো লোককেই চেনে না, আবার দাসপাড়াতে থাকে। সে জীবনে দাসপাড়ার নামই শোনেনি। ফোনটায় একদম চার্জ নেই। রুদ্র ফোনটা চার্জে বসিয়ে একবার ঘড়িটার দিকে তাকালো। এখন সবে 8:45। খাবার হতে এখনো ঢের দেরি। তাই সে বইটা খুলে পরের দিনের স্কুলের কাজটা করতে শুরু করে দিল। পরের দিন রুদ্র টিউশন থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। এমনিতে সে 7:30টার মধ্যে ফিরে যায়, কিন্তু আজ জ্যামে পড়ে শেষমেশে সে যখন ঘরে ঢুকলো তখন ঘড়ির কাঁটা বলছে 8:30। মুখে চোখে জল দিয়ে সে সোজা এসে শুয়ে পড়ল নিজের বিছানায়। এসির ঠান্ডা হাওয়া শরীরে লাগতেই দু চোখে ঘুম জড়িয়ে ধরল তার। ঠিক তখনই রুদ্র ফোনটা বেজে উঠল। অলসভাবে বিছানা হাতড়ে ফোনটা রিসিভ করে কানে ঠেকালো সে। হ্যালো, কেমন আছো ভাই? রাগেতে ফোনটা কেটে দিতে যাচ্ছিল, ঠিক তখনই ফোনের ওপার থেকে ভেসে এলো, রুদ্রশেখর ব্যানার্জি, তোমারই নাম? রুদ্র বুঝলো রং নাম্বার নয়, এই লোকটি তাকে চেনে। সে বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের সবাইকে চিনি। তোমাদের পরিবারের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। কিন্তু আপনি আমার নম্বর পেলেন কোথা থেকে? ইচ্ছা থাকলেই সব পাওয়া যায়। মানে? ও তুমি বুঝবে না। আচ্ছা, তা আমার সাথে কি প্রয়োজন?
প্রয়োজন তেমন কিছু নয়, তোমায় কিছু দেওয়ার ছিল, কি? সেটা সঠিক সময়ে পেয়ে যাবে। আপাতত তোমাকে কালকের কথাটা বলবো। কাল কি আছে? কালকে যখন তুমি স্কুলে যাবে, তোমার রেনকোটটা নিয়ে যেও। এত গরমে রেনকোট? কিন্তু আবহাওয়া দপ্তর বললো যে টানা 2 সপ্তাহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যেটা বললাম সেটা করলে তোমারই মঙ্গল। বলেই ফোনটা কেটে দিলেন সেই অচেনা ব্যক্তি। লোকটির মনে হয় মাথায় একটু ছিট আছে। যেখানে বিজ্ঞান বলছে কোনো বৃষ্টি নেই, আর ওনার মতে নাকি কার রেনকোট পরে যাওয়ার মতো বৃষ্টি হবে। পরের দিন রুদ্র যখন স্কুলের জন্য বের হলো, বাইরে তখন কাঠ ফাটা রোদ্দুর। কিন্তু সারাদিনের পর স্কুলে ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই রোদে উজ্জ্বল আকাশকে চারিদিক থেকে ঘিরে ধরল ঘন কালো মেঘ। রুদ্র যখন স্কুল থেকে বাড়িতে ঢুকলো, তখন সে রীতিমতো কাক ভেজা হয়ে গেছে। মাথা মুছে সে যখন নিজের রুমে ঢুকলো, তখন বাহিরের বৃষ্টি কিছুটা কমে এসেছে। সে মনে মনে ভাবলো, লোকটা কি অ্যাস্ট্রোলজার গোছের কেউ নাকি? বিছানায় বই খুলে পড়তে বসলো, তার মনটা বারবার সেই লোকটার কথাই ভাবছে। তার মনের কোনো এক কোণে সে অপেক্ষা করছে আজও যেন ফোনটা আসে। ঘড়িতে ঠিক 8:45 বাজার সঙ্গে সঙ্গেই রুদ্রর ফোনটা বেজে উঠল। রুদ্র যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। সে ফোনটা তাড়াতাড়ি রিসিভ করে বলল, হ্যালো? কি বিশ্বাস হলো? আপনি কি করে বুঝলেন আজ বৃষ্টি হবেই? যেখানে বিজ্ঞান বলতে পারলো না, আপনি কি করে বললেন? আমি অনেক কিছু আগে থেকে বলে দিতে পারি। আরো কিছু বলুন না প্লিজ। তুমি স্কুলে যাওয়ার জন্য রোজ বাঁ দিকের গলি নাও তো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? সেটা আসল কথা নয়। আসল কথা হলো, কাল ডান দিকের গলিটা দিয়ে যেও, আর মাটির দিকে তাকিয়ে যেও। ডান দিকের গলিটা তো অনেক ঘুরপাক হয়, তাছাড়া আমার দেরিও। যেটা বললাম সেটা করলেই তোমার মঙ্গল। আবার রুদ্রকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল লোকটি। লোকটির কথা এবারে সে সম্পূর্ণভাবে ফেলতে পারল না। তাই পরের দিন বাড়ি থেকে একটু আগেই বেরিয়ে পড়ল স্কুলের জন্য। আজ সে ডান দিকের গলিটা ধরেই এগিয়ে গেল, তার নজর মাটির দিকে। এই গলিটা অনেক নিরিবিলি। সকালের দিক হলেও লোকের আনাগোনা তুলনামূলকভাবে কম। কিছুটা এগোতেই রুদ্রর হৃদস্পন্দনটা দ্রুত বেড়ে গেল, গলা শুকিয়ে উঠল। সে দেখল একতারা নতুন 500 টাকার বান্ডিল রাস্তার এক কোণে পড়ে আছে। সে একবার পিছনে তাকালো, না, কেউ আসছে না। সে ছুটে গিয়ে তুলে নিল সেই নোটের বান্ডিলটা আর সেটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। সে একবার ভাবলো এত টাকা নিয়ে বাড়ি চলে যাবে, কিন্তু মা যদি সন্দেহ করে। তাই সে স্কুলেই যাবে ঠিক করলো। আজ কিন্তু স্কুলের সময়টা রুদ্রর বাকি দিনগুলোর মতো কাটলো না। তার বারবার মনে হতে লাগলো সবাই তার ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে নিতে চায়। সে সারাদিন তার জায়গায় বসেই কাটিয়ে দিল। ছুটির ঘন্টা পড়তেই তাড়াহুড়ো করে সে বাড়ি চলে এলো। এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে নিজের ঘরে ঢুকে ছিটকিনি দিয়ে দিল। এতক্ষণে তার মনে একটু স্বস্তির আভাস এলো।
আস্তে আস্তে রুদ্র তার ব্যাগ থেকে বের করলো তার টাকার গোছাটা। কাঁপা কাঁপা হাতে সেটাকে সে এবার গুনতে শুরু করলো। শেষমেশে গুনে দেখা গেল তাতে মোট 25,000 টাকা আছে। এত টাকা! রুদ্রর গলা আবার শুকিয়ে কাঠ হয়ে উঠল। সে তার ফোনটা খুলে সেই লোকটার নম্বরে ফোন করলো। आपके द्वारा डायल किया गया नंबर उपयोग में नहीं है, कृपया नंबर की जांच कर लें। ফোনের ওপার থেকে আসা কথাগুলো শুনেই সে চমকে উঠল। দীপিত এই নম্বরে সে 3 দিন ধরে কথা বলছে। নম্বর ইনভ্যালিড হয় কি করে? রুদ্রর মনটা ছটপট করতে লাগলো লোকটার সাথে কথা বলার জন্য। যেমন কিছু মানুষ নেশার জন্য পাগল হয়ে ওঠে, তেমনি সেও এই লোকটার জন্য পাগল হয়ে উঠেছে। যেন এই লোকটা তার জীবনেরই একটা অংশ, যাকে ছাড়া জীবনযাপন অসম্ভব। ফোনের রিং হতেই রুদ্রর বুকের ভেতরটা কেমন ধুকপুক করতে লাগলো। মনে হচ্ছে কেউ যেন ডাম পিটছে সেখানে। রুদ্র একবার ঘড়িটার দিকে তাকালো। সেই এক সময় 8:45। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে ভেসে এলো আবার সেই মিহি কণ্ঠস্বর। কেমন আছো রুদ্র? ভালো আছি। বলি বদলে লাভ হয়েছে তো? হ্যাঁ, আমি তো তোমার ভালোই চাই। আপনাকে ফোন করছিলাম, নম্বর ইনভ্যালিড বললো কেন? আমার ফোনে কোনো ফোনই আসে না। আমি দরকার বললে সবাইকে ফোন করে নিই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তুমি কি বলবে আমি জানি। আমি কেন তোমাকে এত সাহায্য করছি, তাই তো? হ্যাঁ। আসলে বাবা, তোমার দাদুর অনেক ঋণ আছে আমার উপর। সেগুলো যতক্ষণ না ফেরত দিতে পারছি আমি শান্তি পাচ্ছি না। কিন্তু 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 কি? একটা সাহায্য তুমি আমায় করতে পারো। কি সাহায্য বলুন? একটা গল্প তোমাকে শোনাতে চাই। তুমি যদি শোনো খুব আনন্দ পাবো। বলুন, আমি শুনবো। এই গল্পের শুরু মালদা জেলার এক অজপাড়া গাঁয়ে। আজ থেকে প্রায় 45 বছর আগেকার কথা। গাঁয়ের লোক সংখ্যা যে খুব কম ছিল তা নয়, কিন্তু তা সত্ত্বেও তাদের একে অপরের সঙ্গে একটা আন্তরিকতার টান ছিল। এক সময় সেই গায়েরই সব থেকে বড় জমিদার বংশ ছিল দাস পরিবার। তাদের নামে এই গাঁয়ের নামকরণ। এখন অবশ্য তাদের জমিদারি নেই, আর সেই রকম আড়ম্বরও নেই, কিন্তু তার সত্ত্বেও গাঁয়ের লোক তাদের খুব সম্মান করত আর ভালোবাসত। তাদের পরিবারে মোট 3 জন সদস্য ছিল। বাড়ির কর্তা, তার স্ত্রী এবং পুরো বাড়ি মাথায় করে রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে থাকা তাদের একমাত্র মেয়ে ফুলকি। বাবার ভারী আদরের ছিল মেয়েটি। তাদের দিন চলে যাচ্ছিল খুবই আনন্দের সাথে। কিন্তু মাথার উপরে ধীরে ধীরে জমতে থাকা কালো মেঘের আচ্ছাদন তারা কেউই দেখতে পায়নি। এমনই একদিন
বাড়ির কর্তা গিয়েছে কাজে। দুপুরবেলা গিন্নি মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও কখন ঘুমিয়ে পড়েছে তার হুঁশ নেই। পুরনো আমলের জমিদার বাড়ি, বুঝলে, নিজের মাথার বোঝ নিজেই আর সামলাতে পারল না, ভেঙে পড়ল নিজের অজান্তেই। আর সেই ভারী বোঝের ভাগিদার হলো দাস পরিবারের দুই নিরীহ সদস্য। কর্তা যখন খবর পেয়ে ছুটে এলেন, তখন তার সামনে শুধু পাথরের স্তূপ, যেন কোনো সাজিয়ে রাখা তাসের ঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার সামনে পড়ে আছে। সে একবার এদিক ওদিক তাকালো, দেখলো গাঁয়ের লোকেরা হাতাহাতি করে সব পাথর সরাচ্ছে। পাশে কিছু বউমেয়েরা কান্নাকাটি করছে। এরা কাঁদছে কেন? সামনের এই পাথরগুলোর নিচে কি আছে? লোকটা একটা গাছের নিচে হেলান দিয়ে বসে মেয়েগুলোর কান্না দেখতে লাগলো। সে দেখলো লোকগুলো পাথরের নিচ থেকে দুজন মানুষের দেহ বের করে আনলো। তাদের দেহে এত লাল রং মাখা কেন? আজ কি দোল নাকি? তাহলে বাকির রং মাখেনি কেন? কিছুক্ষণ পর সেই দেহগুলির মুখ ঢেকে সবাই কোথায় যেন চলে গেল। যাচ্ছে যাক, কিন্তু তাকে কেন সবাই যেতে বলছে? সে কেন যাবে? সবাই কত করে তার হাত ধরে টানাটানি করল। না, সে রং খেলতে যাবে না। তারপর একে একে সবাই চলে যেতে লাগলো তাকে ছেড়ে। অনেকক্ষণ হলো, এবার তাকে বাড়ি ফিরতে হবে। বাড়িতে তার বউ অপেক্ষা করছে। ছোট্ট মেয়েটি তার কাছে না শুলে তার যে ঘুম আসে না। সেই লোকটি উঠে দাঁড়ালো, তারপর তার ঘরের দিকে গেল। কিন্তু কোথায় তার ঘর? সে 2 দিন ধরে নিজের ঘর খুঁজেই গেল। তার মেয়ের কথা খুব মনে পড়ছে। ফুলকি ফুলকি করে সারা পাড়ার এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। সেই দিন একটা গাছের ওপর বসে সে নিজের মেয়েকে খুঁজছিল। হঠাৎ নিচের 2টো লোকের কথা তার কানে গেল। পাড়াতে নাকি একটা পাগলা ঘোরাঘুরি করছে। সবাই বলে দাশু পাগলা। পাগল? ফুলকি আবার পাগলদের দেখলে খুব ভয় পায়। কিন্তু কই ফুলকি? ফুলকি তো গায়ে নেই, এ গাছেও তো নেই। তাহলে কি পাগলাটার ভয়ে পাশের জঙ্গলে চলে গেল ওরা? সন্ধে হয়ে গিয়েছে। রাতের মধ্যে ফুলকির কাছে যেতেই হবে তাকে। সে ছুটে গেল জঙ্গলের ভিতরে। কিন্তু কই তার মেয়ে? ছুটতে ছুটতে একসময় তার দম শেষ হয়ে গেল। হোঁচট খেয়ে পড়ে গেল শুকনো পাতার উপর। মেয়েকে খুঁজছিস? এমন সময় সামনে থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর। তোর মেয়েকে এত সহজে পাবি না। আয় আমার সাথে, আমি তোকে পথ দেখাবো। তারপর লোকটা এগিয়ে গেল পেছনের অন্ধকারের মধ্যে। তার পেছন পেছন সেও গেল। একটা
সময় তারা পৌঁছালো যাকে সাধারণ ভাষায় ভাগার বলে। ভাগার মানে জানো তো তুমি? ভাগার হলো এমন একটা জায়গা যেখানে গায়ে কোনো পশু পাখি মারা গেলে তাদের মৃতদেহ ফেলে আসা হয়, আর সেই মৃতদেহগুলিকে চিল শকুনে বসে খায়। সেখানে পৌঁছে অজানা লোকটি বলল, কিছু তো খাসনি, এই নে খা। এই বলে লোকটি একটা মরা কুকুরের কিছুটা অংশ তার দিকে বাড়িয়ে দিল। খা। পাগলাটা সেইটাই হাতে নিয়ে খেতে শুরু করল। তোর মেয়েকে ফেরত চাস? আমি যেমন যেমন বলবো তেমন তেমন করতে পারবি। পাগল তখন মাথা নেড়ে সম্মতি জানান দিল। সেই লোকটি সঙ্গে সঙ্গে এক অপার্থিব হাসি হেসে উঠল। সারা জঙ্গল জেগে উঠল সেই হাসির শব্দে। আর সেই হাসির মাঝেই পাগলাটার হাতে ফুটে উঠল এক লাল দাগ। এই এলে ওখানে বসে। আমি আমি কে? দাসপাড়াতে থাকি। কেন এসেছিস এই গ্রামে? আমার মেয়েকে খুঁজতে। কে বললো তোর মেয়ে এখানে আছে? নাম জানি না। তোর মেয়ে আর এই জগতে নেই, ফিরে যা। আমার মেয়েকে নিয়ে তারপর ফিরবো। তোর মেয়ে? দাসের আত্মা কোথায়? কি করে চিনলে? তোদের মতো নিম্নমানের পিশাচ সাধককে চিনতে কষ্ট করতে হয় না আমাকে। তোরা যে নিরীহ মানুষের সুযোগ নিয়ে তাদের শরীরে নিজেদের আত্মা প্রবেশ করিয়ে অমর থাকার পথ খুঁজিস, তা আমার অজানা নয়। হেসে নে, আর কোনোদিন হাসার সুযোগ পাবি বলে মনে হয় না। কেন রে হারামজাদা? তোর অমর থাকার খুব শখ, তাই না? নে, তোকে অমর করে দিলাম। আমার হাতের এই কলসিতেই তুই অমর হয়ে থাকবি জন্ম জন্মান্তর ধরে। একমাত্র আমার বংশের হাতে ছাড়া তোর মুক্তি হবে না। কাজটা তুই ভালো করলি না। তোর বংশের শেষ পাতিটুকু নিভিয়ে দেবো আমি। আমি আবার আসবো, আবার আসবো। আচ্ছা, পাগলটার হাতে লাল দাগ ফুটে উঠেছিল কেন? এটা এক ধরনের পিশাচিত সাধকদের অমর হওয়ার পথ। একে বলে গাত্রবন্ধন নাশক প্রক্রিয়া। সাধকরা একটা পিশাচ মন্ত্র জাপ করার পর সামনের যাজককে বলে, আমি যা বলবো তা করতে পারবে? আর সামনের জন যদি সম্মতি দিয়ে দেয় তবে সাধক তার শরীর ও মনের উপর সকল প্রকারের অধিকার লাভ করে। তারপর সাধক প্রথমে আমাদের ঈশ্বরের দেওয়া শরীরের পবিত্র বন্ধন নষ্ট করে, তারপর হাতের কবজির কাছে একটা পথে নির্মাণ করে,
যাকে সাধনার ভাষায় পাতাল প্রবেশ বলে। এটি সাহায্যে সাধক নিজের আত্মা সেই মানুষটির মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এইভাবেই সে বারবার নিজের আত্মা অন্যের মধ্যে প্রবেশ করিয়ে অমরত্ব লাভ করে। কিন্তু এসব জেনে আমার কি লাভ? আমি তো আর অমর হওয়ার স্বপ্ন দেখছি না। তোমার দাদু একজন মস্ত বড় সাধক ছিলেন, জানো তুমি? হ্যাঁ, বাবার মুখে শুনেছি। হ্যাঁ, তোমার দাদু অনেক মানুষের উপকার করেছেন, তার মধ্যে আমি একজন। তাই তোমাকে সাহায্য করে আমি আনন্দ পাই। আপনি আমার অনেক বড় সাহায্য করেছেন। এত টাকা আমি কোনোদিন চোখেই দেখিনি। দূর, এই কটা টাকার জন্য তুমি খুশি হচ্ছ? পরশু এর থেকে অনেক বেশি মূল্যবান জিনিস তোমাকে দেব। এর থেকেও দামি? হ্যাঁ, পরশু আমাবস্যা। ওই দিন বড় কিছু একটা তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এখন রাখছি, বুঝলে? তোমাকে পরশু দিন একটু রাত করে ফোন করব, কেমন? আর হ্যাঁ, শোনো, তোমার ঘরে শাবল আছে? আছে মনে হয়। ওটাকে পরশু দিন নিজের কাছে রেখো। জানো ওটা দিয়ে কি হবে? যেটা বললাম সেটা করলে তোমারই মঙ্গল। পরের দিন আর সেই লোকটার ফোন এলো না। আজকের এই ব্যতিক্রমিতা যেন রুদ্র মেনে নিতে পারছে না। সে বারবার ফোনটা হাতে নিয়ে দেখছে, তারপর আবার সেটাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। রুদ্রর মা একবার রান্নাঘর থেকে রুদ্রকে পড়তে বসতে বলল। মায়ের কথা শুনে বই নিয়ে এসে বসলো ঠিকই, কিন্তু একটা অক্ষরও সে পড়তে পারল না। তার যেন কিছুই ভালো লাগছে না। রাতে অল্প কিছু খেয়েই সে শুয়ে পড়ল। কোনোভাবে আজকের রাতটা কেটে গেলেই হলো। কালকের পাওয়ার টাকাগুলোর থেকেও দামি কি হতে পারে, এটা ভাবতে ভাবতেই একটা সময়ে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই রুদ্র চাঞ্চল্য ভাবটা মাত্রাহীন হয়ে উঠেছে। তার মা তাকে সন্ধেবেলা মুড়ি খেতে বলার সঙ্গে সঙ্গেই রুদ্রর মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে মায়ের দিকে এমন দৃষ্টিতে তাকালো, রুদ্রর মা রীতিমতো ভয় পেয়েই সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। আজ কি হয়েছে তার সে নিজেই বুঝতে পারছে না। কেউ কাছে এলেই তার যেন তাকে অসহ্য লাগছে। রুদ্রের বোন একবার তাকে তার সাথে খেলার জন্য বলতে এসেছিল। রুদ্র জোর এক ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। তারপর থেকেই সে লক্ষ্য করছে তার বোন তার দিকে কেমন একটা ভয় মেশানো দৃষ্টিতে দেখছে সারাক্ষণ। সময় যত বয়ে যাচ্ছে রুদ্র সহ্য তত ক্ষীণ হয়ে আসছে। সে একবার বিছানার নিচে হাত ঢুকিয়ে বের করে আনলো শাবলটা, যেটা সে দুপুরে এই গোদাম ঘর থেকে বের করে এনেছে। শাবলটা আপাদমস্তক দেখে আবার সেটা বিছানার তলায় রেখে দিল। রাতে কিছু খেলো না রুদ্র। আজ তার খিদে নেই। সে বারবার ফোনটার দিকে তাকাচ্ছে আর অপেক্ষা করছে কখন ফোনটা আসবে। আচমকাই একটা বিচ্ছিরি গন্ধ তার নাকে এসে লাগলো। গন্ধটা রুদ্র পরিচিত গন্ধ, কিন্তু তার মনে পড়ল না কোথায় পেয়েছিল সেই গন্ধটা। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল তার দাদু যখন মারা গিয়েছিল তখন দাদুকে শ্মশানে পোড়ানোর সময় ঠিক এই রকমই গন্ধ সে পেয়েছিল। কিন্তু সেই গন্ধ এখন কেন, কোথা থেকে এলো এটা? রুদ্র এসব আকাশ পাতাল ভাবছে, ঠিক সেই সময় তার ফোনটা বেজে উঠল। সে হুমড়ি খেয়ে পড়লো ফোনটার উপর। লোকটার কিছু বলার সুযোগ না দিয়েই সে বলল, হ্যাঁ, হ্যালো, আমি শাবল নিয়ে নিয়েছি, এবারে কি? আরে আস্তে আস্তে,
শান্ত হ। এত তাড়াহুড়ো ভালো নয়। কথায় আছে তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ। তোমার বাড়ির সবাই শুয়ে পড়েছে তো? রুদ্র একবার ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা দেখে নিল, তারপরে বলল, হ্যাঁ। বাহ বাহ, তাহলে চলো। আমি যা যা বলবো তাই তাই করবে তো? হ্যাঁ, করব। চলো, শাবলটা হাতে নিয়ে বাড়ির বাইরে এসো। এবার বাড়ির পেছনের দিকে এসো, কিন্তু সাবধান, শব্দ না হয়। মন্দিরের সামনে এগিয়ে যাও। ভয় নেই, সাপ খোপ এখানে একটিও নেই। এদিকে রুদ্রদের পুরনো মন্দির। তার দাদু বেঁচে থাকাকালীন এই মন্দিরে নিত্য পূজা করতেন। তিনি মারা যাওয়ার পর এখানের দেবতাদের রুদ্রর বাবা তাদের ঘরে প্রতিষ্ঠা করে দেন। তারপর থেকেই এখানে তাদের বাড়ির খুব একটা কেউ আসেন। এবার তোমার সামনে উপরে উঠে যাওয়া সিঁড়িগুলো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। এবার নিচে থেকে গুনে গুনে 3 নম্বর সিঁড়িতে ওঠো। উঠেছ? এবার সিঁড়ির দক্ষিণ দিকে এগিয়ে যাও। রুদ্র অনুভব করলো সে নিজে থেকে কিছু করছে না। লোকটার কথা কানে আসতেই তার সারা শরীর আপনা থেকেই কাজ করছে। এবার শাবলটা দিয়ে তোমার পায়ের কাছের পাথরটা ভেঙে ফেলো। ভাঙো ভাঙো, হচ্ছে হচ্ছে, ভাঙো। কিছুটা ভেঙে ফেলতেই সেখান থেকে বেরিয়ে এলো এক পুরনো আমলের মাটির কলসি, যার উপর থেকে নিচে পর্যন্ত সুতোর মতো কিছু একটা জড়ানো রয়েছে। এর মধ্যেই আছে তোমার গুপ্তধন। এবার এটাকে মাটিতে আছাড় মেরে ভেঙে দাও। রুদ্র যন্ত্রচালিতের মতো কলসিটা মাথার ওপর তুলে সজোরে মারল মাটিতে। মাটিতে পড়ে কলসিটা টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছিটকে গেল। রুদ্র আশা করেছিল সোনার কয়েনে চারদিক চকচকিয়ে উঠবে, কিন্তু তার বদলে কলসি থেকে বেরোলো কয়েক মুষ্টি ধুলো। তোমাকে এত হতাশ দেখাচ্ছে কেন? তুমি কি গুপ্তধন মানে সোনা দানা ভেবেছিলে নাকি? আরে ওসব নিম্নমানের জিনিস গো। একবার তোমার বাম হাতটা দেখো। রুদ্র তার বাঁ হাতটা সোজা করতেই তার পিঠের শিরদাঁড়া দিয়ে নেমে গেল এক ঠান্ডা বরফের স্রোত। কি রুদ্র, তুমি কি তোমার হাতে কোনো লাল দাগ দেখতে পেয়েছো নাকি?